হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে, তাদের আজকে হিস্ট্রি মেজর পেপার 9 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মুঘল সাম্রাজ্যের পতনের যুগে স্বাধীন অযোধ্যার উত্থান। আমি লাস্ট ক্লাসে বাংলার উত্থানটা আলোচনা করেছিলাম, তো আজকে আলোচনা করব অযোধ্যার উত্থানটা, এবং তারপরের দিন ক্লাসে আমরা আলোচনা করব হায়দ্রাবাদের উত্থানটা। তো এই তিনটে টপিক আলোচনা করলে তোমাদের ইউনিট নাম্বার 1 কিন্তু শেষ হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই আসবে, খুব ভালো করে পড়বে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। ঠিক আছে? এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন হবে, আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানটায় 7076398606 এবং 6295916282। 5th সেমিস্টারের টোটাল কোর্স ফি রয়েছে মেজর মাইনর সহকারে 1199 রুপিস। তো মেজরের 4টা পেপার, তার সাথে একটা মাইনরের পেপার, এবং ইন্টার্নশিপ তোমাদের যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের থেকে তোমরা চাইলে পারে হেল্প পাচ্ছ। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে তোমাদের ডিটেলসটা জানিয়ে দিলাম। আমাদের কোর্স ফিতে জয়েন হতে গেলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন কলের মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের pistical.com নামে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটাও তোমরা চাইলে পারে ভিজিট করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলছে, মুঘল সাম্রাজ্যের পতনের যুগে এখানে অযোধ্যার উত্থান কি করে হলো সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো কি বলছে, 1707 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল বংশের কর্তৃত্ব কিন্তু হ্রাস পেতে শুরু করেছিল। এইবার আমরা প্রত্যেকেই জানি যে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে, অর্থাৎ কি বাবর, দেন হচ্ছে আকবর, বাবার হলো হুমায়ুন, আবার আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিবে মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। তাহলে এই 6 জন শক্তিশালী মোগল সম্রাট কিন্তু ছিল। এবার 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা গেল, এবং মারা যাওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে মোগল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করেছিল। তো বলছে পরবর্তী শাসকদের দুর্বলতা এবং বহিঃশত্রুর আক্রমণজনিত বিশৃঙ্খলার সুযোগে কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রাদেশিক শাসক কিন্তু মুঘল প্রভাবমুক্ত হয়ে স্বাধীন বা প্রায় স্বাধীন রাজ্য স্থাপনে অগ্রসর হন। আমি বলছি 1707-এ কিন্তু মুঘল সাম্রাজ্য সংকটাপন্ন হতে শুরু করেছিল, কিন্তু মুঘল সাম্রাজ্য কিন্তু একেবারে পুরোপুরি পতন হয়ে যায়নি। অর্থাৎ এখনো পর্যন্ত অনেক মুঘল শাসকরা কিন্তু পরবর্তীতে ঔরঙ্গজেবের পরবর্তীতেও মুঘল সাম্রাজ্য শাসন করেছিল, কিন্তু ততটা শক্তিশালী না থাকার জন্য যে সমস্ত প্রাদেশিক রাজারা ছিল তারা ভাবছিল যে আমরা নিরপেক্ষভাবে থাকতে পারি, আমরা মুঘল রাষ্ট্রের অধীনে থাকবো না, আমরা আলাদাভাবে থাকতে পারবো। যার জন্য এই যে বাংলার শাসক, আজকে অযোধ্যার শাসকরা কিংবা হায়দ্রাবাদের শাসকেরা কিন্তু আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তাদের রাষ্ট্র গঠনটা কিন্তু শুরু করেছিল। তো বলছে এই ধরনের কয়েকটি উল্লেখযোগ্য রাজ্য হলো বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, মহীশূর। আমাদের এই বছর সিলেবাসে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ রয়েছে, মহীশূরটা আমরা না পড়লেও চলবে। এছাড়া আমরা মারাঠা, শিখ, রাজপুত, জাট প্রভৃতি জাতীয় কিন্তু স্বাধীন রাষ্ট্র গঠনে এই সময় তৎপর হয়েছিল, যে তারাও কিন্তু স্বাধীনভাবে রাষ্ট্র গঠন করতে চাইছিল। ওকে, নেক্সট বলছে এখানে অযোধ্যার সম্পর্কে আমরা একটু জেনে নেব। কি বলছে দেখো, বলছে বাংলা সুবার মতো সরকারিভাবে দিল্লির মুঘল কর্তৃত্ব স্বীকার করলেও কার্যত অযোধ্যাও প্রায় স্বাধীন একটি রাজ্যে কিন্তু পরিণত হয়েছিল। অযোধ্যার স্বাধীন নবাবী শাসনের পত্তন করেন সাদাত খান। মানে পত্তন মানে এই যে প তয় তদন্তানো পত্তন মানে কি গড়ে তোলা, আর প তদন্তানো পতন মানে ধ্বংস হওয়া। প তয় তদন্তানো পত্তন মানে গড়ে ওঠা, আর প তদন্তানো পতন মানে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া। এটা কিন্তু তোমরা দেখবে। তাহলে কি বললাম, যে অযোধ্যায় কিন্তু স্বাধীন নবাবী আমলের সূচনা করেছিল বা উত্থান হয়েছিল কার সময় থেকে? সাদাত খানের সময় থেকে। এখানে বলছে সাদাত খান বুরহান উল মুলক, পুরো নামটা না বললে তোমরা খালি সাদাত খানও বলতে পারো। তো বলছে অযোধ্যার সুবাদার নিযুক্ত হবার পর 1722 খ্রিস্টাব্দে সাদাত খান নিজ সাহস, উদ্যম এবং বুদ্ধিমত্তা দ্বারা কিন্তু ধীরে ধীরে অযোধ্যা যে সুবা মানে কি একটা প্রদেশকে বলা হতো সুবা, যেমন এখনকার দিনে বর্তমানে আমরা রাজ্য বলি, যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তাহলে তখনকার দিনে প্রদেশগুলোকে কি বলা হতো? সুবা বলা হতো। বলছে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল রাজ্যে কিন্তু পরিণত হয়েছিল। আত্মনির্ভরশীল মানে কি? সেলফ ডিপেন্ডেন্ট। যে আমি এখন সাপোজ মনে করো আমার বাবা আছে, কিন্তু আমি এখন নিজে থেকে ইনকাম শিখে গেছি, তার মানে আমি কি সেলফ ডিপেন্ডেন্ট, তাই না? মানে আমি আমার নিজের উপরেই নির্ভরশীল, আমি আত্মনির্ভরশীল বলে এই জিনিসটাকে, আমাকে কারো উপরে নির্ভর করে থাকতে হয় না, তাহলে এটাকে আত্মনির্ভরশীল বলা হয়।
তো এবার এই যে আমরা অযোধ্যা বলে যে আমরা সুবা প্রদেশটা জানলাম, তাহলে এই রাজ্যটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ ছিল এবং পুরোপুরিভাবে আত্মনির্ভরশীল ছিল। অযোধ্যার জমিদার শ্রেণী ছিল প্রচুর ক্ষমতা সম্পন্ন এবং স্বভাব বিদ্রোহী। এরা কিন্তু প্রায়শই সরকারি কোষাগারে রাজস্ব প্রদান কিন্তু করতো না, ঠিক আছে। এমনকি নিজস্ব সৈন্যবাহিনী ও দুর্গও কিন্তু তারা নির্মাণ করেছিল। সাদাত খান দীর্ঘদিন চেষ্টা চালিয়ে এই সব স্বাধীনতাকামী জমিদারদের দমন করেন এবং সরাসরি কোষাগারের আয়ও কিন্তু বৃদ্ধি করেন। জমিদারদের শোষণ ও উৎপীড়ন থেকেও তিনি প্রজাবর্গকে রক্ষা করেছিলেন। সাদাত খানের সুশাসনে অযোধ্যা সমৃদ্ধ হয়ে উঠেছিল এবং তার সেনাবাহিনী ছিল সুসজ্জিত এবং সুশৃঙ্খল। ধর্মীয় গোড়ামিমুক্ত তার প্রশাসনে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার কিন্তু সমান সুযোগ ছিল এই সময়। বোঝা গেল, সকলেই সমানভাবে কিন্তু সুযোগ পেতে পারত এই সময়কালে, অর্থাৎ অযোধ্যার শাসনকালে, সাদাত খানের শাসনকালে। এবার বলছে সদাত্রের মৃত্যুর পর তার ভ্রাতৃপুত্র জামাতা সফদর জং অযোধ্যার নবাব হয়েছিল। তাহলে সাদাত খানের পরবর্তীকালে সফদর জং কিন্তু কি হয়েছিল, অযোধ্যার নবাব বা রাজা হয়েছিলেন। একই সঙ্গে তিনি কিছুকাল দিল্লির উজির পদেও কিন্তু অধিষ্ঠিত ছিলেন এবং তার আমলেও কিন্তু অযোধ্যাতে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে দেখা যায়। বিদ্রোহী জমিদারদের তিনি বশে রাখতে সক্ষম হয়েছিলেন। যে সক্ষম মানে বশে রাখতে মানে কি, নিজের অধীনে রাখতে। তাহলে জমিদাররা কিন্তু তার এই সফদর জংয়ের কিন্তু বিরোধিতা করেননি। তো বলছে মারাঠাদের সঙ্গে তিনি একটি দীর্ঘস্থায়ী সন্ধিতেও কিন্তু আবদ্ধ হয়েছিলেন। তো তার ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। এবার আমাদের ভারতবর্ষ যেমন একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার মানে কি ধর্মনিরপেক্ষ কথার অর্থই হলো একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকা। এখানে প্রতিটা ধর্মের কিন্তু কোনো ধর্মকেই আমাদের ভারত রাষ্ট্র প্রাধান্য দেয় না। তাহলে এখানে সবাই সব ধর্ম নিজের মতন করে তুমি পালন করতে পারো। তো বলছে এই সফদর জংয়ের সময়কালেও কিন্তু ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা ছিল বলেই আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। এখানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ কিন্তু সেই সময় ছিল না। তো বলছে সৎ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থারও কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। এটাই কিন্তু তার বিশেষ কৃতিত্ব ছিল। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী। নবাবদের শাসনাধীনে স্থায়ী শান্তি এবং সমৃদ্ধির ফলে অযোধ্যা সাংস্কৃতিক দিক থেকে উন্নত মানের অধিকারী হয়েছিল। সঙ্গীত, শিল্পকলা ও সাহিত্য চর্চার লখনৌ প্রায় দিল্লির সমকক্ষ হয়ে উঠেছিল। তাহলে এই তোমার হচ্ছে অযোধ্যা যে লখনৌ ছিল, সেই লখনৌ কিন্তু দিল্লির সমতুল্য বা পরিমাণ কিন্তু প্রায় এই সময় হয়ে উঠেছিল। তো এই অযোধ্যা সম্পর্কিত ক্লাসটি আজকে এতটুকু। আমি আবারও বলছি, বারবার করে বলছি, দেখো তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু একদম জিস্টগুলো আলোচনা করা হচ্ছে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার বন্ধুদেরকেও বলো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার কথা। তার কারণ পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা ইজিলি ভাবে পেয়ে যাবে। দেখো তোমাদের একটা কথা বলি যে তোমরা ভালো কাজটা খুব একটা বেশি করতে চাও না। অর্থাৎ তুমি যদি আজকের এই ভিডিওটা বন্ধুদের শেয়ার করো, তাহলে সেই বন্ধু উপকৃত হতে পারবে তোমার এই ক্লাসটি পেয়ে, তাই না? তাহলে ক্লাসগুলো প্রতিদিন দেখো। 24 আওয়ার্সের মধ্যে তোমরা কি করছো ডাজ নট ম্যাটার। 24 ঘন্টার মধ্যে তুমি যদি কলেজে পাস করতে চাও, 23 ঘন্টা তুমি যা খুশি তাই করো। কিন্তু 1 ঘন্টা, অনেক স্টুডেন্ট বলে স্যার আমি তো সময় পাই না পড়াশোনা করার, আমি একটা কাজ করতে হয়। কাজ কি তুমি 24 ঘন্টায় করো? তুমি কি ঘুমাও না? তাহলে সেই ঘুম থেকে যদি 1 ঘন্টা বার করে তুমি যদি পড়াশোনাগুলো রেগুলারিটি মেনটেন করে করো, দেখবে পরীক্ষার শেষ দিন কিন্তু তোমাকে আর ফেলের জন্য চিন্তা করতে হবে না, তুমি ইজিলি ভাবে পাস করে যেতে পারবে। আজকাল কলেজের পড়াগুলো এমন শর্টেজ করে দিয়েছে যেখান থেকে কিন্তু তোমরা খুব ভালো করে পড়াশোনা করলে, প্রথম থেকে প্রিপারেশনগুলো নিলে পারে খুব ইজিলি ভাবে পরীক্ষায় পাস করতে পারো। তো স্টুডেন্টস, আমি আর কথা বাড়াবো না, আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমাদের সেভ করে রাখো। তোমাদের যদি কখনো মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে দাঁড়াতে পারবে, দাঁড়িয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা ইতিমধ্যে এই 1 মাসের মধ্যে 200+ স্টুডেন্টস অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, বেশি ছাড়া কম না। তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, সময় নষ্ট করো না। হাতে কিন্তু জাস্ট মাত্র আর 4টা মাস, 1টা মাস কেটে গেল, আর 4 মাস পরে ফাইনাল পরীক্ষা তোমাদের 5th সেমিস্টারের ডিসেম্বর মাসে। তো দেরি করো না, যোগাযোগ করো আজই এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।